সরকার উৎখাতে মোসাদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা স্বীকার করলেন বিএনপি নেতা আসলাম। বৈঠক ব্যক্তিগত, দল জড়িত নয়, দাবি বিএনপির, অনুসন্ধান চলছে জানালো পুলিশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে বাড়ছে বজ্রপাতের ঘটনা। 2 দিনে নিহত অর্ধ শতাধিক। দুর্যোগ হিসেবে বিবেচনার প্রস্তাব এখনো কাগজে কলমে। কক্সবাজারের টেকনাফে শরণার্থী শিবিরের আনসার ক্যাম্পে রোহিঙ্গাদের হামলা। এক আনসার সদস্য নিহত, 11টি অস্ত্র ও 670 রাউন্ড গুলি লুট। রংপুরে 2 কিশোরীর আপত্তিকর ছবি গোপনে মোবাইল ফোনে ধারণ বখাটেদের। প্রতিবাদ করায় অভিভাবককে মারধর, বাড়ি ভাঙচুর। পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ। এবং বন্য হাতির আক্রমণে অতিষ্ঠ শেরপুর সীমান্ত এলাকার জনজীবন। প্রায়ই ঘটছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মটুসি এবং আমি আসাদ আজিম। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাগুলোতে। এসব এলাকায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। সারা দেশের বিভিন্ন জায়গায় 2 দিনে বজ্রপাতে অর্ধ শতাধিক নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো অনেকে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাওয়া তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাবনায় সুজানগর উপজেলার বজ্রপাতে একই পরিবারের 2 সদস্যকে হারিয়ে শোকে হতবিহ্বল হয়ে পড়েছে পুরো পরিবার। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের সময় হঠাৎ বজ্রপাতে রানীনগর ইউনিয়নের নিজ বাড়িতে মারা যান ময়নউদ্দিন ও তার নাতনি রেখা খাতুন। এদিকে ফসলি জমিতে কাজ করার সময় আহমেদপুর ইউনিয়নে বজ্রপাতে মারা যান শহীদ ও হীরা শেখ। এছাড়া 500 ইউনিয়নে আরো 2 জনের মৃত্যু হয়। আমার বোন মারা গেছে রে, আমি বাড়ি এসে দেখি 2 জনে মারা গেছে রে, আল্লাহ। রাজশাহীর মোহনপুরেও বজ্রপাতে নিহত সত্যন প্রামাণিকের বাড়িতে এখন শুধুই আহাজারি। স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা সত্যন প্রামাণিক কৃষি জমিতে কাজ করার সময় কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া গোদাগাড়ী ও দুর্গাপুর উপজেলায় আরো 4 জন মারা গেছেন। একটা বিজলি আগে মারলো, এই বিজলি হেঁকা মেকা হয়ে জবর শব্দ করে ডাকে উঠিল, বেচারি পড়ে যাচ্ছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে চকনুর এলাকায় মাঠে খেলতে গিয়ে বজ্রপাতে মারা যায় 5 বছরের শিশু নূপুর। এছাড়া একই সময় বেলগাছি ও বৈকুণ্ঠপুর গ্রামে মাদ্রাসা শিক্ষক আনোয়ার হোসেন সহ আরো 3 জন নিহত হয়েছেন। কিশোরগঞ্জে বৃহস্পতিবার কালবৈশাখী ঝড়ে হোসেনপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র শরীফুল ইসলাম সহ 3 উপজেলায় মোট 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ী, জয়পুরহাট, নওগাঁ, টাঙ্গাইল ও সাভারে 2 জন করে এবং নেত্রকোনা, চট্টগ্রাম, সুনামগঞ্জ, হবিগঞ্জে 1 জন সহ সারা দেশে বজ্রপাতে 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। বাতাসে সালফার ও নাইট্রোজেনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে বাড়ছে বজ্রপাতের ঘটনা, বাড়ছে মৃতের সংখ্যাও। বজ্রপাতকে 2010 সাল থেকে আলাদাভাবে দুর্যোগ হিসেবে বিবেচনা করার কথা থাকলেও এখনও তা কাগজে কলমে হয়ে ওঠেনি, যা ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের। পাশাপাশি বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতা বাড়ানোরও তাগিদ দিয়েছেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। নিরক্ষীয় রেখার 5 থেকে 30 ডিগ্রি আর ক্রান্তীয় অঞ্চলের 15 থেকে 35 ডিগ্রি উত্তর দক্ষিণে বজ্রপাত একটি স্বাভাবিক ঘটনা। আর এ অঞ্চলে হওয়ায় ভৌগোলিক কারণেই বজ্রপাতের সঙ্গে পরিচিত এদেশের মানুষ। যুক্তরাষ্ট্রের কেন্ট ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে গড়ে 80 থেকে 120 দিন বজ্রপাত হয়। মার্চ থেকে মে পর্যন্ত প্রতি বর্গ কিলোমিটার এলাকায় প্রায় 40টি বজ্রপাত হয়। তবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ছে এর মাত্রা। বিশেষ করে শহরের চেয়ে গ্রাম অঞ্চলে এর মাত্রা অনেক বেশি। দুর্যোগ ফোরামের প্রতিবেদন অনুযায়ী 2015 সালে বজ্রপাতে 264 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মে মাসে মৃত্যু হয়েছে 91 জনের। চলতি বছর এপ্রিল পর্যন্ত এই সংখ্যা 48 জন। সবশেষ বৃহস্পতিবার একদিনেই মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে 30 জন। মডার্ন আমাদের যে লাইফস্টাইল, টেকনোলজি, আমরা এই কম্পিউটার, তারপর মোবাইল টেলিফোন এগুলো ব্যবহার করছি। এর ফলশ্রুতিতে এই যে পজিটিভ নেগেটিভ চার্জগুলো, সেগুলো এক্সচেঞ্জকে ফ্যাসিলিটেট করছে। যে সব কারণে বজ্রপাত হয়,
সূর্যের অবস্থানটা এখানে চলে আসছে। দেখা যায় যে ক্রাইটেরিয়াগুলোর জন্য বজ্রপাত হচ্ছে, সেই ক্রাইটেরিয়ার রিজনই এইটা আর কি। এদিকে বেশ কয়েক বছর পেরিয়ে গেলেও এখনো চূড়ান্ত হয়নি বজ্রপাতকে দুর্যোগ হিসাবে বিবেচনা করার বিষয়টি। পাশাপাশি এ সংক্রান্ত সচেতনতার বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিদ্যুতের ধর্মই হলো কি হাইয়েস্ট যে টিপ অফ দ্য হাইয়েস্ট পোল, সেটাকে প্রথমে টাচ করে। সুতরাং ওই সময় শুয়ে পড়তে হবে, ধাতুর তৈরি লোহার, সেইগুলো আমরা বাদ দিতে পারি, প্লাস্টিকের ব্যবহার করতে পারি। তারপর বিদ্যুতের পোলের নিচে থাকবো না। 2010 সাল থেকেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে তখন থেকেই কিন্তু এটা আলোচনা হচ্ছে যে এটাকে আসলে একটা দুর্যোগ হিসেবে ঘোষণা দেয়া, বা এটা যে একটা দুর্যোগ, যদি এটা দুর্যোগ হিসেবে আমি স্বীকৃতি না দেই বা না চিহ্নিত করি, তাহলে কিন্তু দুর্যোগ মোকাবেলার জন্য যে ব্যবস্থাপনাগুলো আছে সেটা কিন্তু বজ্রপাতের ক্ষেত্রে নেওয়া যাবে না। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে আনসার ক্যাম্পে রোহিঙ্গাদের হামলায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। ঘটনার সময় ক্যাম্পের অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায় রোহিঙ্গারা। ভোরে নীলার মুচনি এলাকায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আনসার ব্যারাকে এই ঘটনা ঘটে। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোরে একদল সশস্ত্র সন্ত্রাসী চারদিক থেকে ঘিরে ফেলে টেকনাফ শরণার্থী ক্যাম্পের শালবাগান আনসার ব্যারাক। পরে তারা ক্যাম্পে থাকা আনসার সদস্যদের বেঁধে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। এ সময় ক্যাম্প কমান্ডার আলী হোসেন তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে রোহিঙ্গারা। পরে আহত অবস্থায় উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় রোহিঙ্গারা ক্যাম্পে থাকা 11টি অস্ত্র ও 670 রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়। চিটাঙ্গের রোহিঙ্গা এবং চিটাঙ্গের ভাষার মধ্যে কথা বলছে এবং ওখানে কথাগুলো বলছে, এবারটা এদিকে আয়, ওদিকে ধর, একে কর, এই বন্ধ এ কর, এরকম কথাবার্তা বলছে। এখানে আশপাশে যারা রোহিঙ্গা বসতি ছিল এদের কাছে কোনো সাহায্য সহযোগিতা আপনারা পেয়েছেন? আমরা এখানে ফায়ার হয়েছে, ফায়ারের শব্দ শুনেও কেউ আসেনি আমাদের কাছে। এরা রোহিঙ্গা এবং বারমারই কিছু কিছু লোক এরকম পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে কোনো গ্রামী বা আমাদের বাঙালির বা পাহাড়ির এমন কোনো আলামত নেই। আনুমানিক 30-40 জন হবে। তারা হঠাৎ করে এসে ক্যাম্প অ্যাটাক করেছে এবং আমাদের যারা ডিউটি ছিল এবং যারা ঘুমন্ত ছিল সবাইকে বেঁধে ফেলেছে। এসে বেঁধে ফেলার পরে ওরা অস্ত্র নেওয়ার জন্য চেষ্টা করেছে। ওই প্লাটুন কমান্ডার বাধা দিয়েছিল, বাধে ওকে শুট করেছে ওখানে এবং সে অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে সে মারা গেছে ওখানে। আমি মনে করি রোহিঙ্গাদের মধ্যে কেউ হতে পারে। ঘটনার পরপরই আনসার ক্যাম্প ও আশপাশের এলাকা পরিদর্শন করে সেনাবাহিনী। যারা এটার সঙ্গে জড়িত তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা যায়, সেই জন্য আমরা পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, আনসার সবাই একসাথে আমরা যৌথভাবে কাজ করছি। এদিকে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আনসার ব্যারাক থেকে আনসার সদস্যদের সরিয়ে অন্য ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। সময় সংবাদ, টেকনাফ, কক্সবাজার। দর্শক, কক্সবাজারের টেকনাফে আনসার ক্যাম্পে রোহিঙ্গাদের হামলার সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে নাজিরপাড়ায় সময় সংবাদের কক্সবাজারের রিপোর্টার সুজাউদ্দিন রুবেল সহ 5 জনকে কুপিয়েছে ইয়াবা ব্যবসায়ীরা। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি মুঠোফোনে কথা বলবো সহকর্মী কমলদের সঙ্গে। কমল, কিছুক্ষণ আগে যেটা আমরা জানতে পেরেছি যে সময় টেলিভিশনের রিপোর্টার সুজাউদ্দিন রুবেল এবং মোহাম্মদ ফরাদ এবং তার সাথে ছিল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার তৌফিক লিপু এবং 71 রিপোর্টার। তারা যখন টেকনাফে যে ডাকাতির ঘটনা ঘটেছে সেই ডাকাতির ঘটনা বা সন্ত্রাসী হামলার ঘটনার পর তারা সংবাদ সংগ্রহ করে কক্সবাজারে ফেরার পথে তারা নাজিরপাড়া এলাকায় এক ইয়াবা ব্যবসায়ী, যেখানে যে আপনি জানেন যে মিয়ানমার থেকে যে ইয়াবা পাচারে বাংলাদেশে প্রবেশ করে, মূলত টেকনাফের নাজিরপাড়া পয়েন্ট হচ্ছে অন্যতম পয়েন্ট। বলা হয়ে থাকে ওখানে এক রোহিঙ্গা নেতা রয়েছে যার মাধ্যমে মূলত এই ইয়াবা চালান বাংলাদেশে প্রবেশ করে। একই সাথে আপনি জানেন যে আজকে যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনা কিন্তু রোহিঙ্গাদের দিকে অভিযোগের তীব্র ছোড়া হচ্ছে। আর এই বিষয়ে সংবাদ সংগ্রহের জন্য মূলত এই রিপোর্টার এবং ক্যামেরা পার্সনরা ঠিক নাজিরপাড়া এলাকায় যায় এবং তারা কিছু বেরিয়েছে রড এবং ধারালো অস্ত্র দিয়ে রিপোর্টার এবং ক্যামেরা পার্সনদের কোপানো শুরু করে। এরপর আমরা যেটি জানতে পেরেছি, তাদের হাতে থাকা ল্যাপটপ, ক্যামেরাগুলো তারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এরপর সন্ত্রাসী হামলার মুখে রিপোর্টার এবং ক্যামেরা পার্সনরা যে যেদিকে পেরেছে পালিয়েছে। এখন পর্যন্ত তাদের কিন্তু নিশ্চিত করে তাদের অবস্থানটা জানা যাচ্ছে না। কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম র্যাব সাথের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহুদ্দিন আহমেদের সাথে। তিনি প্রথম বিষয়টি জানতেন না বলেছেন। তিনি দাবি করেছেন লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ আহমেদ এবং চট্টগ্রামের ডিআইজি শফিকুল ইসলাম সহ ঊর্ধ্বতন পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা
কর্মকর্তারা তারা বলছেন তারা টেকনাফের যে রোহিঙ্গা ক্যাম্প সেই রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছেন এবং তারা বিষয়টি জানেন না। এর পরবর্তীতে যখন আমাদের পক্ষ থেকে তাদের লোকেশন এবং ঘটনাস্থলের কথা বলা হলো তখন তিনি বলেছেন নাজিরপাড়া এবং তার আশপাশের এলাকায় বিপুল সংখ্যক র্যাব এবং পুলিশ মোতায়েন রয়েছে এবং তারাই মূলত ঘটনাস্থলে যাচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যারা বাকি যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হতে পারে। আমরা প্রতিবেদকদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা বলছে তারা প্রাণ বয়ে তারা দৌড়াচ্ছে কারণ তাদের ওখানে নিরাপত্তার খুব সংখ্যা কমতে রয়েছে, যেহেতু তারা সন্ত্রাসী হামলার মুখে পড়ছে এবং তাদের শরীরের মধ্যে আঘাত হয়েছে এবং মাথা অনেক দিনের যে সুজউদ্দিন রুবেলের কথা আমরা জানতে পেরেছিলাম তার মাথা আঘাত করেছে সন্ত্রাসীরা এবং তাকে কোপানো হয়েছে। একইভাবে সময় টেলিভিশনের যে ক্যামেরা পার্সন দিয়েছিল মোহাম্মদ ফরাজ তাকে কোপানো হয়েছে এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার তৌফিক লিপু এবং 71 রিপোর্টার মিন্টু তাদেরকে সবাইকে কোপানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে আমরা কথা বলতে চেষ্টা করেছিলাম কক্সবাজার জেলা পুলিশ সুপার, তিনি কিন্তু আমাদের ফোন রিসিভ করছেন। তিনি মূলত বলছেন টেকনাফে সবাই অবস্থান করায় তারা ওই বিষয়টি দেখছেন, তবে এখন যে তারা জানতে পেরেছেন বিষয়গুলো এখন তারা মূলত নাজিরপাড়ার দিকে যাওয়ার চেষ্টা করছেন এবং আহত থেকে উদ্ধার করার চেষ্টা করছেন। এতটুকু পর্যন্ত আমি কথা বলেছিলাম র্যাব সাথের অধিনায়কের সাথে, তিনি আমাদের নিশ্চিত করেছেন যে তিনি যাচ্ছেন এবং তাদের টিমগুলোকে পাঠানো হচ্ছে ঘটনাস্থলের দিকে। দর্শক, কক্সবাজারের টেকনাফে আনসার ক্যাম্পে যে হামলা হয়েছে সেখানকার খবর সংগ্রহ শেষে ফেরার পথে ইয়াবা ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন সময় সংবাদের রিপোর্টার এবং চিত্র সাংবাদিক সহ আরো 5 জন। এ বিষয়ে সবশেষ খবর জানছিলাম সহকর্মী কমলদের কাছ থেকে। বাংলা সভা আরো থাকছে। গাজীপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী 2 ভাই নিহত, বিক্ষুব্ধ এলাকাবাসীর বাসে আগুন। এবং বরিশালে বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত 6। ক্ষমতাসীন সরকারকে উৎখাতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে ভারতে হওয়া বৈঠকে অংশগ্রহণকারী বাংলাদেশিদের ব্যাপারে অনুসন্ধান শুরু করেছে পুলিশ সহ গোয়েন্দা সংস্থাগুলো। এজন্য উচ্চ পর্যায়ের একটি কমিটিও গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। বৈঠকে অংশ নেয়া বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী সহ অপর এক সাংবাদিক বর্তমানে গা ঢাকা দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশ্বজুড়ে সবচেয়ে ভয়ঙ্কর এবং কার্যকরী গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস, যা মোসাদ নামে পরিচিত। এতদিন পর্যন্ত এই গোয়েন্দা সংস্থার কোনো কার্যক্রম বাংলাদেশে প্রকাশ্যে ছিল না, কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতে একটি বৈঠককে কেন্দ্র করে বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে গোয়েন্দা সংস্থা মোসাদ। মোসাদ তাদের অ্যাক্টিভিটিস পৃথিবীর যে কোনো প্রান্তে তারা পরিচালনা করতে পারে। তারা বিভিন্ন মুসলিম দেশগুলোতে একটা মারাত্মক ধরনের অশান্তি এবং ইনস্টেবিলিটি তারা ক্রিয়েটিং, তারা সৃষ্টি করে যাচ্ছে। এটা একেবারে দৃশ্যমান। বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটা অন্যতম মুসলিম প্রধান দেশ, সেই সূত্রে তারা টার্গেট করতে পারে। সেই হিসেবে এখানে সমূহ সম্ভাবনা আছে, সেটা সরকার থেকেও বড় হবে। ইসলামিক একটা মুসলমান প্রধান দেশ হিসেবে সেখানে তাদের সাপোর্টেজ তারা চালাতে পারে এবং মোসাদের সেই ক্যাপাসিটি আছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদে বলা হচ্ছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এই অঞ্চলের এজেন্ট হিসেবে পরিচিত মেন্দি এন্ড সাফাদির সাথে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের আগে মেন্দি এন্ড সাফাদি আসলাম চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া এবং বৈঠক শেষে অংশগ্রহণকারীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এ ধরনের অন্তত 6টি ছবি এবং একটি ভিডিও কনফারেন্সের তথ্য গোয়েন্দাদের হাতে রয়েছে। সরকারের বিরুদ্ধে কিছু চক্রান্তের কিছু তথ্য আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। এটাতে যাদের সম্পৃক্ততার কথা বলা হচ্ছে এই বিষয় নিয়ে আমরা অনুসন্ধান করছি এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এটা তদন্ত করে দেখছি। তদন্তে যদি এটার সত্যতা পাওয়া যায় অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরী বর্তমানে গা ঢাকা দিল তার ঘনিষ্ঠজনদের দিয়ে রেকর্ড করা এক ভিডিও বক্তব্যে তিনি মোসাদের এজেন্ট মেন্দি এন্ড সাফাদির সাথে বৈঠক করার কথা স্বীকার করেছেন। নিজস্ব বৈঠক আমার তো শিখন বাবুর সাথে আমার পরিচয় হলো। পরিচয়ের পরে আমরা লুটাস টেম্পলে একটা ছবি তুলি এবং আমরা একইভাবে আগ্রাতে গেছিলাম। আগ্রা থেকে ফেরার পথে ওরা মানে একটা চা চকলেট মেয়রের বলে যে একটা চা চকলেট, তো আমিও কৌতূহল বসত গেলাম। মেন্দি সাফাদি ওর সাথে থাকা ওই মেয়রের বৈঠক ছিল আর কি। পরে জাস্ট এমনি কৌশল বিনিময় করা ওই যে দেলাপের যেটা ওই ব্যানারটা দেখলাম। এই ক্ষেত্রে আমি মনে করি না যে কোনো ষড়যন্ত্রের উৎখাতের সাথে ষড়যন্ত্র। একসময় জামায়াত ঘরানার ব্যবসায়ী হিসেবে চট্টগ্রামে পরিচিত ছিলেন আসলাম চৌধুরী। প্রথম দিকে জিয়া পরিষদ নামে একটি সংগঠন করলো, পরবর্তীতে তিনি বিএনপিতে যোগ দিয়ে উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, পরে আহ্বায়ক হন। সবশেষ ঘোষিত বিএনপির কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম মহাসচিব করা হয় আসলাম চৌধুরীকে। কমল দে, সময় সংবাদ,
চট্টগ্রাম। ফিলিস্তিনি জনগণের প্রতি বিএনপির সমর্থন রয়েছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির সঙ্গে ইসরায়েলের মোসাদের কোনো সম্পর্ক নেই। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে করা বিভিন্ন মামলার প্রতিবাদে 15 মে দেশের সব জেলা ও মহানগরে এবং 16 মে ঢাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি। বিএনপির সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই এবং বিএনপি মনে করে যে প্যালেস্টাইনের যে অধিকার, সার্বভৌমত্ব, এটার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। তারা বরাবরই তার পক্ষে কথা বলে এসেছে এবং ইসরায়েলের প্যালেস্টাইনি জনগণের উপরে আগ্রাসন, আক্রমণ তারা সবসময় বিএনপি প্রতিবাদ করেছে এবং বিএনপি প্যালেস্টাইনের জনগণের পাশে আছে এবং থাকবে ভবিষ্যতে। বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে না, অন্য কোনো পথে সরকার পরিবর্তনের কথা বিএনপি ভাবেও না, চিন্তা করে না, কারণ বিএনপি একটা পুরোপুরিভাবে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বাংলাদেশের যুদ্ধাপরাধীর বিচার নিয়ে পাকিস্তান মন্তব্য করায় সরকার বিরক্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। যুদ্ধাপরাধ ইস্যুতে পাকিস্তানের অবস্থান ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছেন তিনি। দুপুরে গুলশানের বাসভবনে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি জানান, 195 জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে ইসলামাবাদ, তাও জানতে চাইবে বাংলাদেশ। পাকিস্তান আর তুরস্কের রিয়াকশনটাকে এক পাল্লায় মাপার কোনো সুযোগ নেই। পাকিস্তানের বিষয়টি ফার মোর গ্রেভ এবং আমাদের জন্য খুবই ডিস্টার্বিং, এবং ভবিষ্যতে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়গুলি আমরা অবশ্যই মাথায় রাখবো এবং আমরা খুব গভীরভাবে এই বিষয়গুলি পর্যবেক্ষণ করছি এবং বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো রাষ্ট্র যে বাংলাদেশের বন্ধু হতে পারে না। 94-এর এগ্রিমেন্টের একটা আন্ডারলাইং আন্ডারস্ট্যান্ডিং ছিল যে 195 জন নাগরিক পাকিস্তান তাদের জিম্মায় নিয়ে যাচ্ছে। তো জিম্মায় যখন বলা হয় নেওয়া, জিম্মায় নিয়ে তো ছেড়ে দেওয়া না, তাদেরকে তারা যে অপকর্ম করেছে, তারা যে কাজ করেছে তার ফলাফলের কিছুটা হলেও ভোগ করবে। এখন সময় এসছে আমাদের অবশ্যই 195 জন পাকিস্তানি নাগরিককে পাকিস্তান কি করেছে এটা তাদের কাছে জবাব দিতে চাও এবং আমরা সেটা চাইবো সামনের দিনে। বরিশালে বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 6 জন। সকালে নগরের ব্যাপটিস্ট মিশন রোডে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাপটিস্ট চার্চ সংঘের কাছ থেকে 2012 সালে অলিম্পিক প্রপার্টিস লিমিটেড জমি কেনে। চার্চের এই সম্পত্তি ট্রাস্টি হওয়ায় তা বিক্রি করা যায় না দাবি করে মেরিন জনসন নামের এক নারী আদালতে মামলা করেন। এরপর ওই জমি বিক্রির উপর স্থগিতাদেশ দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের পর নিজেদের পক্ষে রায় পেয়ে সকালে জমি দখল করতে যায় অলিম্পিক প্রপার্টিস লিমিটেড। চার্চের লোকজন বাধা দিলে দুপক্ষের সংঘর্ষ হয়, এতে আহত হন 6 জন। পরে পুলিশ এসে দুপক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমাদের মিশনের সম্পত্তি, এটা ট্রাস্টি সম্পত্তি, এটা বিক্রি করা যায় না এবং আমাদের যে সংঘ আছে তারা এটা খান সঞ্চের কাছে বিক্রি করেছে। খান সন্স গ্রুপ নামে একটি কোম্পানি আমাদের এই খ্রিস্টান সম্প্রদায়ের কিছু জমি ভুল মালিকানার কাছ থেকে ক্রয় করেছে। সেই সুবাদে আমরা একটা কেস করেছি যেটা বর্তমানে চলমান আছে। এটা হিয়ারিং হইয়া ওদের আপিল রিজেক্ট করে দিয়েছে। এখন আর এখানে কোনো স্ট্যাটাস নাই এবং আমরা ওদের সবাইই বলছি যে তোমরা এই জায়গাটা আমরা কিনছি খ্রিস্টানদের কাছ থেকে। অর্ডার পাওয়ার পরে তারা দখল করতে আসে। তা আমরা আইন শৃঙ্খলা রক্ষার্থে আমরা দুই পার্টিকে বুঝিয়েছি তারা চলে যাওয়ার জন্য। গাজীপুরে বাস চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা 11টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা হয়। মোটরসাইকেলে করে চৌরাস্তার দিকে যাচ্ছিল স্কুল ছাত্র আরিফ ও তার ভাই। তারা ঘটনাস্থলে পৌঁছলে পেছন থেকে আসা বিআরটিসির একটি দ্বিতল বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বাংলার সময় আরো থাকছে। জনবলের অভাবে ব্যাহত হচ্ছে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসা সেবা। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি পুলিশ সুপারের।
বিএনপি জামায়াত শাসনামলের বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে মুক্ত করতে বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়া বা সামরিক শাসকরা ক্ষমতায় ছিলেন তখন কিন্তু বিচারহীনতার সংস্কৃতি ছিল, অপরাধ করে পার পাওয়ার একটা অপসংস্কৃতি ছিল, বদ অভ্যাস ছিল। বাংলাদেশে এই প্রথম 7 বছর ধরে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের করে আনার জন্য যুদ্ধ অপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার, 21শে আগস্টের খুনিদের বিচার, মানুষ পোড়ানোর বিচার, এই বিচারগুলো হাতে নেওয়া হয়েছে। অপরাধ করে তো কেউ পার পাচ্ছে না, কি মন্ত্রী, কি এমপি, কি সরকারি কর্মকর্তা, কি দলের নেতা বা কর্মী, কেউ তো পার পাচ্ছে না। কুমিল্লার রকিবুল ইসলাম মুকুল নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরো 3 জন। ভোরে সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মুকুলের পথরোধ করে কয়েকজন যুবক। এক পর্যায়ে তারা মুকুলকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরে একই গ্রামের সাইফুল, রিফাত ও রিপনের বাড়ি গিয়ে তাদের গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ 3 জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সকালবেলা তো আমরা কেউ উঠি নাই, স্যারে গুলি করছে, আমার রুমে যাই দরজা লাথি দিচ্ছে, আমি দরজা ফাঁকি দিয়ে নাই। মূলত কি নিয়ে এই ঘটনা হয়েছে আমরা সেটা নিয়ে কাজ করছি এবং আমরা তদন্ত করে দেখছি এবং আমরা খুব সহসাই যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে আমরা খুঁজে বের করব। সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের অবকাঠামো সহ সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও লোকবলের অভাবে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। বহির্বিভাগে মাত্র 1 জন চিকিৎসক কর্মরত রয়েছেন। অপারেশন থিয়েটার, এক্স-রে মেশিন, প্যাথোলজি ক্লিনিক সহ সব ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না লোকবলের অভাবে। একই অবস্থা জরুরি বিভাগেও। এই পরিস্থিতিতে সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান জেলা পুলিশ সুপার। দিগেন সিংহের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ইকরামুল কবির। জেলা ও মেট্রোপলিটন পুলিশ, র্যাবে কর্মরত পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, এপিবিএন, রিজার্ভ পুলিশ মিলে প্রায় 1,70,000 পুলিশ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য দেশের 6টি বিভাগীয় হাসপাতাল ছাড়াও রাজারবাগে রয়েছে একটি কেন্দ্রীয় হাসপাতাল। সিলেট পুলিশ লাইন্সে 2001 সালে উদ্বোধন করা হয় 100 শয্যার সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতাল, কিন্তু নানা অবহেলার মাঝে চলছে বিভাগীয় পর্যায়ের এই হাসপাতালগুলো। ডাক্তারের সমস্যাই প্রধান, আর নার্সেরও মনে সমস্যা কিছুটা আছে। ডাক্তারের সংখ্যা যদি আরো বেড়ে যায় আমাদের জন্য আরো ভালো হবে, নার্স সংখ্যা তো আরো দিলে আরো ভালো হবে। অনেক ওষুধ থাকে না, তো বাইরে সিলিপে লিখে দেয়, তো আমরা বাইরে থেকে সংগ্রহ করি। 15 জন চিকিৎসকের পদে হাসপাতালের তত্ত্বাবধায়ক ছাড়া 1 জন চিকিৎসক রয়েছেন। বহির্বিভাগে 1 জন নারী চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। ওনারা যদি থাকতো তাহলে আরো কাজ করতে একটু সুবিধা হতো, ডিউটি বা রোগীদের সবকিছুর মান ভালো হইতো। এপিবিএন, র্যাব সদস্যরাও আসছেন চিকিৎসা সেবা নেওয়ার জন্য। তো বর্তমানে এত রোগী বেড়ে গেছে যে আমাদের স্বল্পতার কারণে আমরা সব রোগীকে ভালোভাবে দেখতে পাচ্ছি না। কনসালটেন্ট চিকিৎসকের অভাবে অপারেশন থিয়েটার চালু করা যাচ্ছে না। একইভাবে রেডিওলজিস্ট, সোনোলজিস্ট, কার্ডিওলজিস্ট, প্যাথোলজিস্ট পদ সহ সব মিলে 69টি পদের মধ্যে 31টি পদই খালি রয়েছে। সকল ডাক্তার যদি বা কনসালটেশন আমরা থাকতাম তাহলে এখানে সার্জারি সহ সকল চিকিৎসা দেওয়া সম্ভব ছিল, কিন্তু এই স্বল্পতার কারণে আমরা সেই চিকিৎসাটুকু সেবা দিতে পারতেছি না। পুলিশের জরুরি চিকিৎসার স্বার্থে এই হাসপাতালের সমস্যা সমাধানের দাবি জানালেন পুলিশ সুপার। আমরা সবসময় আমাদের অপারেশনাল কাজ করতে হয়, এই কারণে এই সেবাটা আমাদের আসলে খুবই বেশি প্রয়োজন। এই প্রেক্ষিতে সেবাটা উন্নত করা আমরা এটা দাবি রাখি। হাসপাতালের বহির্বিভাগ থেকে প্রতি মাসে গড়ে 5,000 রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। রংপুরে বাথরুমে 2 বান্ধবী গোসল করার সময় গোপনে মোবাইল ফোনে আপত্তিকর ছবি ধারণ করেছে 2 বখাটে যুবক। এ ঘটনার প্রতিবাদ করায় উল্টো মেয়ের বাবাকে মারধর ও বাড়ি ভাঙচুর করে ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশের সহযোগিতা চেয়ে পায়নি পরিবারটি। পুলিশের সঙ্গে কথা বলেও মেলেনি সদুত্তর। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট।
বান্ধবীকে নিয়ে বাথরুমে গোসল করছিল রংপুরের বদরগঞ্জ উপজেলার শঙ্করপুর মণ্ডলপাড়া গ্রামের স্কুল ছাত্রী দুই বান্ধবী। আর গোপনে তা মোবাইল ফোনে ধারণ করে পাশের বাড়ির দুই বখাটে যুবক মাহমুদ আর জুয়েল। বিষয়টি টের পেলে প্রতিবাদ করায় ভয়ভীতি আর নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা। আমি আর আমার বান্ধবী এই বাসায় আয়রন থাকায় আমরা পাশের গোসল করতেছিলাম, তো উপরে ফুটা আছে, আমরা দেখি নেই যে ভিডিও করতেছে, হুমকি দিতেছে যে এগুলো করলে দেব, মানে খারাপ পিকচার দিবে, নেটে দিবে। এর আগেও অনেক মেয়েদেরকে বিরক্ত করতেছিল, ওদের নালিশ দেয়, ওরা কিছু বলে না। মেয়েদের মঙ্গলে গোসল করবে যায়, তা এরকম যা ছবি তোলে দেখে, ঠিক আছে কি, এই ধরনের সমস্যা। বিষয়টি নিয়ে বারবার থানায় এজাহার নিয়ে গেলেও মামলা নেয়নি পুলিশ। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জানালে তিনি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেন। কি কারণে মামলা নিতে গড়িমসি পুলিশের, এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় সংসদ সদস্য। অভিযোগ আমরা থানায় দিই, থানায় দেওয়ার পরে 8 তারিখ ঘটনা, কোনো তৎপর নেই। যদি মামলা নিতে কোনো গাফিলতি করে, বিষয়টি প্রয়োজনে খতিয়ে দেখে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ আমি কামনা করছি। মামলা রুজু ছাড়া ভিডিওটি উদ্ধার কিংবা আসামিদের গ্রেপ্তার আর কোনো অগ্রগতি নেই পুলিশের। আমার কাছে যখন অভিযোগ এসেছে এই সংক্রান্তে আমি মামলা রুজু করেছি এবং তদন্ত ভার অর্পণ করে দিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় যা যা কার্যক্রম সেগুলো চলবে। গত 6 মে শুক্রবার দুপুরে এই ঘটনার পর মামলা হয় গত 12 মে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। গাজীপুরের স্বামীর মারধরে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সকালে টঙ্গীর 27 এলাকা থেকে অভিযুক্ত স্বামী নয়নকে ধরে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পুলিশ ও স্থানীয়রা জানায় 1 মাস আগে ঝর্ণাকে নিয়ে 27 এলাকায় ভাড়া বাসায় ওঠে নয়ন। এরপর থেকে যৌতুকের দাবিতে প্রায়ই স্ত্রীকে মারধর করত বলে জানায় তারা। এ নিয়ে বেশ কয়েকবার বৈঠক করে নয়নকে সাবধান করেন স্থানীয়রা। এর জের ধরে বৃহস্পতিবার রাতে ঝর্ণাকে মারধর করে নয়ন। পরে অসুস্থ অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেয়ার পথে ঝর্ণার মৃত্যু হয়। ভিতর আতার করে দিতে আর মারতো না। পরে কালকে দুপুরে আসছে, আইসা মেয়েরে মারছে, মারা পরে মেয়ে অসুস্থ হয়ে পড়ে টঙ্গী মেডিকেল নিছে, টঙ্গী মেডিকেল থেকে ঢাকা নিছে। নেওয়ার পরে রাতে 1টা থেকে 40 মিনিটের মধ্যে ফোন দিয়ে জানাইছে যে মারা গেছে। যখন মারা গেছে তখন এখানে আসার সাথে আমরা রাত পাইছি। প্রায় 6.5 ঘন্টা পর স্বাভাবিক হতে শুরু করেছে ফেনীর বিদ্যুৎ ব্যবস্থা। তবে পুরোপুরি চালু হতে সময় লাগবে বলে জানিয়েছে জেলা বিদ্যুৎ কর্তৃপক্ষ। এর আগে সকাল 7টার দিকে ফেনীর 33 ও 11,000 কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের গ্রিড ট্রান্সফরমারটি হঠাৎ বিকল হয়ে যায়। এতে সাথে সাথেই পুরো ফেনী জেলা সহ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলারও কয়েকটি অংশে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। পরে প্রায় 6.5 ঘন্টা কারিগরি মেরামতের পর দুপুর 2:30টার দিকে কয়েকটি ফিডার ছাড়া বাকি এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে শুরু করে। তবে ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমারটি এখনো পুরোপুরি ঠিক না হয় বাকি এলাকার বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনকে তার গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটের কচুন্দরা গ্রামে সমাহিত করা হয়েছে। এর আগে তার মরদেহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। বৃহস্পতিবার রাত 9টার দিকে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে তার লাশ নেওয়া হয় ময়মনসিংহের ভাটিকাশর গির্জায়। সকাল 9টার দিকে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বিরুই ডাকুনি বিদ্যালয়ের মাঠে রাখা হয়। এ সময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন সহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। পরে গির্জায় ধর্মীয় রীতি অনুযায়ী তার আত্মার শান্তি কামনা করা হয়। পরে বিকেল 3টায় পুলিশের গার্ড অব অনার শেষে পারিবারিক সমাধিস্থলে তাকে সমাহিত করা হয়। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আলীগঞ্জ খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কের আলীগঞ্জ এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ক্রীড়া সংগঠক সহ সাধারণ মানুষ অংশ নেন। এ সময় বক্তারা একটি প্রভাবশালী মহল 100 বছরের ঐতিহ্যবাহী খেলার মাঠটিকে অবৈধভাবে দখল করার পায়তারা করছে বলে অভিযোগ করেন। মাঠ রক্ষায় আন্দোলনকারীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান তারা।
খাগড়াছড়ির গোলক প্রতিমা খালের ভাঙন রোধ ও পানছড়ি বাজার থেকে হাসাননগর পর্যন্ত 3.5 কিলোমিটার এলাকা সড়ক সংস্কারের কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 20 ব্যাটালিয়নের অধীনে এক লেফটেন্যান্ট কর্নেল আহসান আজিজ জানান, সীমান্ত রক্ষা করা বিজিবির কাজ হলেও জনস্বার্থ ও মানবিক দিক বিবেচনা করে প্রতিমা খালের ভাঙন রোধ ও সড়ক সংস্কারের কাজ করছে বিজিবি 20 ব্যাটালিয়নের 60 জন জওয়ান নিয়মিতভাবে এ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। সড়কটি মেরামত করা না হলে 10,000 লোকের যাতায়াত ব্যবস্থা ব্যাহত হতো বলে জানিয়েছে এলাকাবাসী। পাবনায় ব্রিজ 64 নামে জিঙ্ক সমৃদ্ধ নতুন ধানের বাম্পার ফলন হয়েছে। উচ্চ ফলনশীল ও পুষ্টি সমৃদ্ধ এই ধানের উৎপাদন ভালো হয় খুশি সাধারণ চাষিরা। কৃষি বিভাগ জানায়, বোরো মৌসুমে পাবনার ভাঙ্গুড়া উপজেলার নূরনগর গ্রামে চাষ করা হয় জিঙ্ক সমৃদ্ধ নতুন ধান ব্রিজ 64। ধানের চারা রোপণের পর তেমন কোনো রোগবালাই দেখা না দেয়ায় ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। স্বল্প সময়ের মধ্যে অধিক ফলনের জন্য নতুন জাতের এ ধান আবাদে দিন দিন আগ্রহ বাড়ছে চাষিদের। 2014 সালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করে মানবদেহের জন্য উপকারী জিঙ্ক সমৃদ্ধ নতুন জাতের এ ধান। ধানটা আমি পাইছি কৃষি বিভাগ থেকে, এবারে প্রথম আমি ধানটা লাগাইছি। এই জমিতে বেশ ভালো শীষ দেখা যাচ্ছে, এতে 10-12 মণ ধান পাবো বলে আশা রাখি। ভাত আমরা সবসময় খাই, তাহলে আমরা সবসময় জিঙ্ক যদি খাই তাহলে জিঙ্কের অভাবে যে সমস্ত রোগবালাই হয়, বিশেষ করে আমাদের দৈহিক যে বৃদ্ধি বা আমাদের শারীরতত্ত্ব, বিশেষ করে শিশুদের এই যে ডায়রিয়া এবং নিউমোনিয়া, এর থেকে আমরা রেহাই পাবো। শেরপুরের সীমান্তবর্তী এলাকায় গারো পাহাড় থেকে নেমে আসা বন্য হাতি অতিষ্ঠ করে তুলেছে জনজীবন। বছরের পর বছর মানুষ আর প্রাণীর এই লড়াইয়ে বাসিন্দারা হারাচ্ছেন বসতভিটা, নষ্ট হচ্ছে ফসলি জমি। জেলা প্রশাসক বলছেন, প্রাথমিকভাবে সংকট মোকাবেলায় বেশ কিছু পদক্ষেপ নেওয়ার পাশাপাশি স্থায়ী সমাধানেও কাজ করছেন তারা। রিপোর্টার হারুনুর রশিদের সহায়তায় শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, চোখের নিমেষে শত শত বন্য হাতি নেমে আসে লোকালয়ে। বিশাল একটা হাতি দুমড়ে মুচড়ে দেয় ক্ষেতের ধান, গাছের ফল থেকে শুরু করে বসত বাড়ির স্থাপনা। ভয়ঙ্কর হাতির পালের কাছে তখন ভীষণ অসহায় হয়ে পড়ে মানুষ। শেরপুরের সীমান্ত এলাকায় জলজ্জান্ত আতঙ্কের নাম বন্য হাতি। দিনের পর দিন এদের তাণ্ডবে বিভীষিকাময় হয়ে উঠেছে সীমান্ত পারের জনজীবন। এটা দুটো সিজন, স্কিমের সময় আর বাবার সময়। যখন পাখি আসে তখন খায়। যখন ধান উঠে যায় তখন কাঠুল খাবার জন্য বাড়িতে হামলা দেয়, কাঠুল না পায় তখন বাড়িতে হামলা দিয়ে বাড়ি ঘর ভাঙে। এই এলাকার লোকজন ফসল হারাচ্ছে, ঘর বাড়ি হারাচ্ছে, প্রাণও হারাচ্ছে। মূলত পাহাড়ে খাবারের অভাবেই হাতিগুলো বারবার লোকালয়ে হামলে পড়ছে বলে জানালেন জেলা প্রশাসক। তবে এই সমস্যার সমাধানে বাংলাদেশ ভারত দুদেশের সমন্বয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন তিনি। এটা বাংলাদেশ এবং ভারতের উভয় ভূখণ্ড নিয়ে তারা ইলেকট্রিফাইড কাঁটাতার দিয়ে ঘিরে ফেলবে, ওখানেই হাতিকে তারা থাকবে। ততক্ষণ পর্যন্ত হাতির পাল যখন নেমে আসে তারা কলার কাঁদিগুলো ছুঁড়ে মারে, যেন তাদের খাওয়ার পেয়ে তারা যেন চলে যায়। আর স্থানীয় পর্যায়ে যারা চকিদার দফাদার আছে তাদেরকে আমরা কিছু পাওয়ারফুল এক ধরনের লাইট দিয়েছি, যেগুলি হাতির চোখে মারলে ও সহ্য করতে পারে না, ও চলে যায়। শেরপুরের শ্রীবর্দী, নালিতাবাড়ি ও ঝিনাইগাতি উপজেলার গ্রামগুলোতে গত 3 বছরে কমপক্ষে 2000 হেক্টর জমির ফসল হাতির আক্রমণে নষ্ট হয়েছে। এছাড়া মারা গেছেন অন্তত 21 জন মানুষ। সময় সংবাদ, শেরপুর। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। টেকনাফে ইয়াবা সম্রাট ভুট্টু ও তার বাহিনীর হামলায় সময় সংবাদের রিপোর্টার ও চিত্র সাংবাদিক সহ 6 সাংবাদিক আহত, পুড়িয়ে দেওয়া হয়েছে ক্যামেরা, ল্যাপটপ। কক্সবাজারের টেকনাফে শরণার্থী শিবিরের আনসার ক্যাম্পের রোহিঙ্গাদের হামলা, এক আনসার সদস্য নিহত, 11টি অস্ত্র ও 670 রাউন্ড গুলি লুট। সরকার উৎখাতে মোসাদের সঙ্গে বৈঠকে অংশ নেয়ার কথা স্বীকার করলেন বিএনপি নেতা আস্তাব। বৈঠক ব্যক্তিগত, দল জড়িত নয় দাবি বিএনপির, অনুসন্ধান চলছে জানালো পুলিশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে বাড়ছে বজ্রপাতের ঘটনা, 2 দিনে নিহত 1/2 শতাধিক। দুর্যোগ হিসেবে বিবেচনার প্রস্তাব এখনো কাগজে কলমে।
এবং বন্য হাতির আক্রমণে অতিষ্ঠ শেরপুর সীমান্ত এলাকার জনজীবন। প্রায়ই ঘটছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু, নষ্ট হচ্ছে ফসলি জমি। দর্শক, এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।